তারাপ্রসন্নবাবু আর নিভাননের অবৈধ সন্তান মাধবের উদ্দেশ্যগুলো সবাইকে বোঝালাম। তারাপ্রসন্নবাবুর মৃত্যুর পর মাধব ঠিক করলো সে মহামায়া দেবীকে ভয় দেখিয়ে জোর করে উইল সই করাবে। মহামায়া দেবী হার্ট ও নার্ভের পেশেন্ট ছিলেন, তাই ভয়ে হার্ট ফেল করেন। এরপর এতগুলো বছর অপেক্ষার পর মাধব দেখলো দুর্গাপদ বাবুকে দিয়েই উইলটা সই করাতে হবে। অবশেষে নারায়ণের আসল পরিচয়টা সবার কাছে প্রকাশ করলাম। আপনি নারায়ণ বা নারায়ণ, আপনিই মাধব। কাল রাতে আপনার দাদাকে উনি খুন করেছেন। ইনি কি এ বাড়িতে নারায়ণ চাটুর্যে পরিচয় আছেন? না, নারায়ণ দাস। ঠিক তাই, চাটুর্যেটা সেদিন আপনি মুখ ফসকে অসাবধানে বলে ফেলেছিলেন। ছোটবেলা থেকে আপনি নিজেকে বুঝিয়েছেন যে আপনি এই চাটুর্যে পরিবারের একজন সদস্য। তাই আপনার মনের মধ্যে গেঁথে গেছে যে এই চাটুর্যে পদবিটাই আপনার নিজের পদবি। আপনি তো তারাপ্রসন্ন বাবুর ছেলে, আপনি তো চাটুর্যে হবেনি। নিজের মনকে তো এই যুক্তি দিয়েই বুঝিয়েছিলেন আপনি। তাই সেদিন ছাদে আমার সাথে কথা বলতে বলতে ফস করে আপনি নারায়ণ চাটুর্যে বলে ফেললেন। আমিও প্রথমে খেয়াল করিনি, তবে যখন আপনার ডায়েরিটা পড়ছিলাম মেসোমশাই, যেখানে আপনি প্রত্যেক মাসের হিসেব লিখে রাখেন, সেখানে দেখলাম আপনি ওনার নাম লিখেছেন নারায়ণ দাস। মিথ্যে কথা! আমি কেন কেন চাটুর্যে হতে যাব? আমি তো নারায়ণ। পর্দাবাবু, তুমি এদের কথা বিশ্বাস করো না? একদম চুপ। আপনাকে যখন কথা বলার সুযোগ দেওয়া হবে আপনি তখনই কথা বলবেন। পর্দাবাবু, এরা কেন শুধু শুধু আমাকে মাধব মাধব করে যাচ্ছে বলো তো? হ্যাঁ, আমি তো নারায়ণ। তুই চুপ করে এদের কথা শুনছো? একদম বাজে কথা বলবেন না। চিৎকার করে কোনো লাভ নেই, এখানে কেউ আপনার কথা বিশ্বাস করবে না। পরমা, তুমি কোনো ভুল করছো না তো? দেখো, এত দিনের পুরনো মানুষ, আমাদের কত কাছের মানুষ হয়ে উঠেছিল। এত বুড়ো দুর্বল মানুষ, ও কি করে দুর্বল যে উনি নন সেটা তো আপনাদের আগেই বললাম মাসিমা। তবে ওনার অভিনয়ের কিন্তু তারিফ করতে হবে। এত বছর ধরে উনি বুড়ো মানুষের রোলে অভিনয় করে যাচ্ছেন। কিন্তু মিসেস মিত্র, নারায়ণ কাকা উনি ঠাকুমাকে কি করে? আমি আসছি সে কথা। আমি আপনাদের বলেছিলাম না, সে রাতে মহামায়া এমন কিছু দেখেছিলেন যেটা দেখে আতঙ্কে ওনার হার্ট ফেল হয়ে যায়। কি দেখেছিলেন জানতে চান আপনারা? তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনারা সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মেসোমশাই, হিসেব অনুযায়ী মাধবের এখন কত বয়স হওয়া উচিত? কত বয়স হওয়া উচিত? বছর 45, তাই না মাসিমা? হ্যাঁ, বৌদি তো সত্যি কথাই বলেছে। নারায়ণদা এক পা হাঁটতে গেলে হাঁপিয়ে ওঠে। 19 এপ্রিলের রাতে আপনি মহামায়া দেবীকে আপনার আসল চেহারাটা দেখিয়েছিলেন, তাই না? আপনি আমার কাছে আসবেন না, আপনার মত ভালো না। আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলছি? আপনি তো আপনার রূপটা স্বেচ্ছায় দেখাবেন না, তাই আমাকেই সেই কাজটা করতে হবে। তো ভোল পাল্টে একদম 45 বছরের কোটায় চলে এলেন উনি। এবার আপনাকে মাধব নামে ডাকতে পারি তো? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সবার উপরে শোধ নেবো আমি, সব কটাকে শেষ করে দেবো আমি। আপনাকে ছাড়লে তারপরে তো আপনি এসব ভাববেন। এবার যদি বেশি কথা বলেন না, আপনি আমার হাত থেকে রেহাই পাবেন না। আসল মাধবকে দেখার পর আপনাদের সকলের মনের অবস্থা কি সেটা আমি ভালোই বুঝতে পারছি। মহামায়া দেবী যে রাতে মারা যান, সে রাতে কি হয়েছিল আমি আরেকবার বলি। চিন্তায় সে রাতে মহামায়া দেবীর ঘুম আসে না। মৃত্যু ভয় উনি একেবারে পাগল পাগল হয়ে গেছিলেন। সুধাকর বাবু অবশ্য ঠাকুমার পাশেই শুয়েছিলেন ঠাকুমাকে পাহারা দেবার জন্য। তবে ক্লান্ত হয়ে একসময় উনিও ঘুমিয়ে পড়েন। তারপর ঘরে আসে নারায়ণ।
দরজাটা খোলো মা ঠাকুর, ওই নারায়ণ গো। কে কে দরজাটা খোলো মা ঠাকুর, আমি নারায়ণ। গোকুলজি, নারায়ণকে দেখে মহামায়া দেবী খুব খুশি হন। এতদিনের পুরনো বিশ্বস্ত লোক, উনি ভাবেন যে আরো একটা মানুষ জেগে আছে ওনাকে পাহারা দেওয়ার জন্য। আমার ধারণা ঘটনাটা এইরকম ঘটেছিল। ওই দেখ, তুই এলি, সুধাকর ঘুমিয়ে পড়ল। রে বাবা, আজকে রাতটা থাকবি তো তুই? থাকবো বলিতে তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কাজ? কি কাজ রে বাবা, কি কাজ? তোমাকে এতে একটা সই করে দিতে হবে। সই করতাম? হুম, কেন সই করবো কেন? এটা কি? এটা একটা উইল। তোমার সই না হলে যে আমার কাজ হবে না। না, কথা না বাড়ি সইটা করো। না, আমি সই করবো না, আমি সই করবো না, উইলে সই করবো না। এসব তুই কি বলছিস? না, আমি সই করবো না। না, ওই তোমাকে করতেই হবে। আমি সই করবো না। এ আমায় চিনতে পারছো না, না মা ঠাকুর? চিনতে পারছো না আমায়? কে তুই? কে তুই? আমি মাধব, তোমার স্বামীর ছেলে। আমার অধিকার তো আমি কিছুতেই ছাড়বো না। সেটা করো, ওইটা করো। ওইটা করো। অদেষ্ট, সবই অদেষ্ট। মহামায়া দেবী হার্ট ফেল করে মারা যান। আপনারা সবাই ভাবেন এটা স্বাভাবিক মৃত্যু। ওই দিব্য দৃষ্টির ফল। শুধু একজন জানতো এটা স্বাভাবিক মৃত্যু নয়, সুধাকর বাবু। উনি বুঝেছিলেন সে রাতে মহামায়া দেবীর ঘরে কেউ ঢুকেছিল। যে হাত দুটো সুধাকর বাবু সেদিন দেখেছিলেন সেটা সত্যিই না স্বপ্ন, সে দাদা সুধাকর বাবুকে গোটা জীবন তাড়া করে বেরিয়েছিল। ছাড়বো না আমি, ছাড়বো না আমি কাউকে। আমি সবাইকে দেখে নেবো। আরে এই তো সেই রুমালটা দেখ অরূপ, এই সেই রুমাল যেটা দিয়ে আপনি আমার ক্যামেরাটা ঢেকেছিলেন যখন আপনি মেসোমশাইয়ের ঘরে ঢুকেছিলেন ওনার ঘরের পাখার স্ক্রু ঢিলা করার জন্যে। কিন্তু শেষ রক্ষা তো হলো না মাধববাবু। আপনি যখন আমার ক্যামেরার উপর থেকে রুমালটা তুলে নিচ্ছিলেন তখন এক মুহূর্তের জন্যে এই নীল বর্ডারটা আমার ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল। কি আজে বাজে কথা বলছেন? আমি কি করে জানবো ক্যামেরার কথা? সত্যিই তো, আপনি ক্যামেরার কথা জানবেন কি করে? সত্যি কথা বলতে কি, এই কেসের প্রত্যেকটা পদক্ষেপে আপনি আমার থেকে এক ধাপ এগিয়েছিলেন। আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার ক্যামেরা রাখার কথা কেউ জানতে পারে। এক মিনিট, ক্যামেরা রাখার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না।
ওই ঘরে কি ক্যামেরা ছিল? হ্যাঁ দিবাকর বাবু, ওই ঘরে ক্যামেরা ছিল, তবে একটা নয়, দুটো ক্যামেরা ছিল। দুটো? কাল সকালে আমি যখন মেশামশাইকে বোঝাচ্ছিলাম ওনাকে কি কি করতে হবে, তখনই এক ফাঁকে ওনার ঘরে আমি ক্যামেরাটা রেখে দিই। কারণ আমার ধারণা ছিল যে গতকাল রাতে ওনার ঘরে কেউ ঢুকবে আর কিছু একটা ঘটানোর চেষ্টা করবে। আর গতকাল সন্ধেবেলা উইল সই করার সময় যখন মেশামশাই অসুস্থ হয়ে পড়লেন, আমরা ওনাকে ওনার ঘরে নিয়ে গেলাম, তখনই এক ফাঁকে আমি ক্যামেরাটা অন করে দিই। অবশ্য তখন আমিও জানতাম না যে আমার ক্যামেরা ছাড়া ওই ঘরে আরো একটা ক্যামেরা আছে, যেটা এই মাধব রেখেছে। ক্যামেরাটা হয়তো উনি লাগিয়েছিলেন মেশামশাইয়ের উপরে নজরদারি করার জন্য, আর নিজের সুবিধে মতন উনি ক্যামেরাটা খুলে দেখে নিতেন তাতে কি কি রেকর্ড হচ্ছে। কিন্তু মুশকিল হলো কালকে উনি একদমই সুযোগ পাননি, কারণ মেশামশাই তো সারাদিন ওনার ঘরে ছিলেন, তাছাড়া আমি ছিলাম। একমাত্র সুযোগ উনি তখন পেয়েছিলেন যখন উইলে সই করার জন্য আমরা সবাই এই ঘরে জড়ো হয়েছিলাম। আপনারা সবাই একটু ভালো করে মনে করে দেখুন, গতকাল সন্ধেবেলা উইল সই করার সময় আমরা যখন সবাই এখানে ছিলাম, তখন কিন্তু মাধববাবু চায়ের ট্রেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার বিশ্বাস তখনই উনি মেশামশাইয়ের ঘরে গিয়ে নিজের ক্যামেরাটা সরিয়ে ফেলেন। মাধব যখন নিজের ক্যামেরার রেকর্ডিংটা চালায়, তখন দেখতে পায় যে আমি ওই ঘরে ক্যামেরা লাগাচ্ছি, আর এটাও দেখে যে আমার ক্যামেরাটা অন নেই। ও তাই চুপচাপ আমার ক্যামেরাটা যেখানে ছিল সেখানেই রেখে দেয়। পিসিমা, আপনি রাতে মেশামশাইয়ের ঘরে খাবার দিতে এসেছিলেন। খাবার পর মেশামশাই আপনার সাথে ঘর থেকে বেরিয়ে যান, আর ঠিক তখনই মেশামশাইয়ের ঘরে আসে মাধব। পাখা স্ক্রু আলগা করে মেশামশাইয়ের ঘর থেকে দ্রুত বেরিয়ে যায় মাধব, আর যাবার সময় আমার ক্যামেরার উপর থেকে ওই রুমালটা তুলে নিয়ে যায়। কিন্তু আপনার একটা সমস্যা হয়ে গেল মাধববাবু। আপনার ক্যামেরায় আপনি দেখেছিলেন যে আমি মেশামশাইয়ের ঘরে আমার ক্যামেরাটা রাখছি, কিন্তু মেশামশাইয়ের সাথে আমার কি কথা হয়েছে সেটা তো আপনি জানতে পারেননি, কারণ আপনার ক্যামেরাতে কোনো সাউন্ড ওঠে না। আমি সে রাতে মেশামশাইকে বারণ করেছিলাম খাটের উপর শুতে। সম্পত্তির লোভে, স্বীকৃতির লোভে আপনার এত দিনের জমিয়ে রাখা রাগ কার প্রাণ নিল মাধববাবু? একজন শান্ত নিরীহ মানুষের প্রাণ। সুধাকরের মতন একজন নিরীহ মানুষের প্রাণ নিল। আপনার তো এইভাবে মুক্ত জীবন কাটানোর কোনো অধিকার নেই। আমাকে তুই চিনিস না? আমি তোকে ছাড়বো না, বড় আমি তোকে ছাড়বো না। আমি আপনাকে খুব চিনি মাধব চক্রবর্তী। তুমি মাধব চক্রবর্তী নই। আমি চাটুজ্জে, মাধব চাটুজ্জে। আমি তারা প্রসন্ন চাটুর্যের ছেলে। ওই লম্পট লোকটা আমার মাকে বিয়ে করেনি বলে আমি কেন আমার অধিকার থেকে বঞ্চিত হব? আমাকে কেন আমার ঘরের থেকে বের করে দেওয়া হবে? ওরা সবাই আনন্দে থাকবে, ফুর্তিতে থাকবে, হ্যাঁ? আর আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব? কিছুতেই না, কিছুতেই না। মহামায়া চাটুর্য আমাকে অপমান করে এই ঘর থেকে বার করে দিয়েছিলেন। কেন? কেন?
আমি 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 তার স্বামীর সন্তান। ওরা যেমন তার সন্তান এই বাড়িতে অধিকার আছে, আমিও সন্তান, আমারও এই বাড়িতে অধিকার আছে। আমি আমি কড়ায় গন্ডায় সুদ তুলব না কেন? সব কিছুতে আমার অধিকার। আমার নিজের বাড়িতে আমি চাকর হয়ে থেকেছি, আমার ঘর থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে। কেউ কেউ কোনোদিন এই বাড়িতে মেনে নেয়নি যে আমি এই বাড়ির ছেলে। না তারা প্রসন্ন চাটুচ্ছে, না এই দুর্গাপদ চাটুচ্ছে, কেউ না। কেন কেন? হরপ, ওনাকে নিয়ে যা। এত অন্যায় করার পরেও এত গলাবাজি ভালো লাগছে না। চলুন নারায়ণ মাধব হরিবাবু, অনেক খেলা দেখেছেন, চলুন। ছাড়বো না, আমি ছাড়বো না, চলো। আমি ছাড়বো না। নিয়ে যাও, আমি ছাড়বো না। নিয়ে যাও ওকে। কি সাংঘাতিক মানুষ! হ্যাঁ, এতদিন থেকে দেখছি মানুষটাকে, কিন্তু একদিনের জন্য বুঝতে পারিনি মানুষটার মনে এই ছিল। ভগবান! দাদু, ও নারায়ণ দাদু, তোমার সাদা চুল কালো হয়ে গেল কি করে? তোমার দাড়িও? কোথায় যাচ্ছ তুমি? নারায়ণ দাদু। পরমা দেবী, বলছি এবার তাহলে আমি যাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সজল বাবু, আপনি যেভাবে আমাদের সাহায্য করলেন, সত্যি আপনি আমাদের অনেক কথার সাক্ষী হলেন। অনুরোধ করব, আমি কথা দিচ্ছি, এ ঘরে আপনাদের পরিবার নিয়ে যা যা আলোচনা হয়েছে আমার কাছ থেকে কেউ সেটা কোনোদিনও জানতে পারবে না। ধন্যবাদ। নমস্কার, অনেক আসছি। একটা মানুষ তার মনের মধ্যে কতটা রাগ পুষে রাখলে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর নিজের আসল পরিচয় ভুলে এভাবে একটা বুড়ো নেশাখোর লোক সেজে থাকতে পারে? নারায়ণ কাকা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নারায়ণ কাকা এটা করলো কি করে। আসলে মাধবের সব থেকে বড় অস্ত্র ছিল আপনাদের বিশ্বাস। এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে উনি দিনের পর দিন আপনাদের সবার সর্বনাশ করে গেছেন। যদি সন্দেহজনক কিছু ঘটেও থাকে, সেটা আপনাদের নজরেই আসেনি। আচ্ছা, এই মাধব কতদিন হলো আপনাদের বাড়িতে আছে? 12 বছর। 12 বছর। এই 12 বছরে ওনার চেহারার মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? না। দেখেননি তো? তার মানে 12 বছর আগেও যেরকম বুড়ো মানুষ, 12 বছর পরেও সেরকম বুড়ো মানুষ। আমার তো মনে হয় দিবাকর বাবু, আপনার দাদুর গাড়ির সামনে ওনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাও নাটক। আসলে উনি এই বাড়িতে আশ্রয় নিতে চেয়েছিলেন, নিঃশব্দে এই পরিবারে মিশে গিয়ে আপনাদের সবার সর্বনাশ করতে চেয়েছিলেন। মা মা, নারায়ণ দাদুকে পুলিশগুলো কোথায় নিয়ে গেল? নারায়ণ দাদুর চুল কালো কে করলো? দাড়িও নেই কেন? কত করে ডাকলাম, সাড়াই দিল না। নারায়ণ দাদু চলে গেল, এখন আমাকে সাদা কাক কে দেখাবে? পুটুস, সাদা কাক বলে তো কিছু হয় না। এই সাদা কাকের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। পুটুসের এই সাদা কাকের ব্যাপারটাই নারায়ণের উপরে আমার সন্দেহ বাড়িয়ে দেয়। আমার যতদূর মনে হয়, পুটুস হঠাৎ করে একদিন নারায়ণের ঘরে ঢুকে পড়েছিল, আর ঢুকে ওইটা দেখেছিল। মাধবকে ও তো নারায়ণ দাদু দেখিয়েছিল। হ্যাঁ 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 পুটুস, নারায়ণ দাদু। নারায়ণ দাদু যখন এটা রং করছিল তখন তুমি এটা দেখেছিলে, তাই না পুটুস? পুটুসকে দেখে নারায়ণ ওটাকে একটা প্যাকেটের মধ্যে লুকিয়ে ফেলে, আর পুটুসকে বলে এটা সাদা কাক। প্যাকেটে উঁকি মেরে পুটুস সাদা মতন কিছু একটা দেখতে পায়। পুটুসের সাথে কথা বলে আমার মনে হয়েছে কোনো একটা জিনিসকে ও সাদা কাক ভাবছে। ভাবতে ভাবতে আমার নকল চুলদারির কথা মনে হয়, আর আমার সামনে এ বাড়িতে একজন লোকই ছিল যার সাদা চুলদারি, আর যার সাথে পুটুসেরও খুব ভাব। পুটুসের সাথে কথা বলে বুঝলাম নিজের পরিচয় গোপন রাখতে সে পুটুসকে খুব ভালোভাবে ম্যানেজ করেছে। লোকটা কে সেটা আমার বুঝতে আর কোনো অসুবিধা হলো না। এক সেকেন্ড। পরচুলায় রং করছিল, মানে তখন তোর আসল চুল, মানে কালো চুলটা থাকার কথা, তাই না? পুটুস, তুমি কি তখন নারায়ণ দাদুর মাথায় কালো চুল দেখেছিলে? ও তো মাথায় গামছা পরেছিল, ঝুল ঝাড়ার সময় যেমন রাখে। বাবা রে বাবা,
এসব শুনে তো আমার মাথা ব্যথা ঘুরছে। আমি আর পারছি না, আমার শরীর খারাপ লাগছে। চলো বৌদি, আমিও যাই, আমারও মাথা কোনো কাজ করছে না। আচ্ছা পরমা দেবী, এই সারা ব্যাপারটাতে তো আমি কোনোভাবে জড়িত ছিলাম না, কিন্তু বারবার আপনি তাই তো উকিল বাবু বলে আমাকে টার্গেট করছিলেন। সরি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি চাইছিলাম না যে মাধব প্রথমেই বুঝতে পারুক যে ওকেই আমি টার্গেট করছি। আসলে প্রথম থেকেই আমি যদি ওনাকে দোষী সাব্যস্ত করতাম, তাহলে উনি আমাকে গোটা ঘটনাটা প্রমাণ করতে দিতেন না। কারণ ওনাকে ধরার পরে উনি যেভাবে রিয়্যাক্ট করছিলেন, শুরুর থেকে বললে হয়তো অনেক বেশি হাঙ্গামা করতেন। এনিওয়ে, কনগ্রাচুলেশন। মাধব বাবুর এত বছরের সাধনা, তপস্যা, কৃচ্ছ সাধন সবেতে একেবারে 5 দিনেতে বেশ জল ঢেলে ফেলেছেন। সাকসেস আর কোথায় উকিল বাবু? এত কাণ্ড করেও সুধাকর বাবুকে বাঁচাতে পারলাম কি? পারলাম না।